আজ হয়তো পরিস্থিতি দেখে অনেকেই ভাবছেন আমাদের দেশের কাছে ক্রমেই সব থেকে বড় থ্রেট হয়ে দেখা দিচ্ছে দেশের উত্তর পূর্বাঞ্চল। কিন্তু আদতেই ব্যাপারটা আজকের কি? এর শুরুটা তো বহু বছর আগে থেকেই, কিন্তু আজকের সময় এসে দাঁড়িয়ে সেখানেই জল কিন্তু বইছে বিপদ সীমার ওপর দিয়ে। কিন্তু এত বছর বাদেও এমনটা হওয়ার কারণটা কি? এর পরিণামই বা কি? আলটিমেটলি ঠিক কি হতে চলেছে? কারাই বা ঠিক কতটা দায়ী, কিংবা কিভাবে এর দায়ে সে বর্তায় তাদের ওপর? নিস্তার পাবো কিভাবে? অসংখ্য প্রশ্ন। ওয়েলকাম টু কিশোর ক্যাফে। কিশোর ক্যাফে নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি তমাল শুরু করছি আজকের এই নতুন ভিডিওটা। ইতিহাস ঘেঁটে আজ আমরা অনেকেই হয়তো তিব্বতের ওপরে চীনের ক্রমাগত গাজোয়ারি দেখে চীনের সমালোচনা করে থাকি। তবে কি একই ঘটনার দোষে দুষ্ট স্বাধীন দেশ ইন্ডিয়াও? প্রশ্ন থাকলেও উত্তর কিন্তু বলছে এর একাধিক ডিফারেন্ট অ্যাঙ্গেলের কথা। 1947 সালের 15ই অগস্ট দেশ স্বাধীন হওয়ার 4 মাস আগে এপ্রিল মাসে ভারতের অজস্র প্রিন্সলি স্টেটের প্রধানদের উদ্দেশ্যে দেশের ভাবী প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর একটা বিতর্কিত স্পিচ বা মন্তব্য। তিনি বলছেন, এনি প্রিন্সলি স্টেট দ্যাট রিফিউজ টু জয়েন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি উড বি ট্রিটেড অ্যাজ অ্যান হোস্টাইল নেশন বা স্টেট। একদম সোজা বাংলায় যার অর্থ দাঁড়ায়, যে প্রিন্সলি স্টেট নবনির্মিত দেশ ইন্ডিয়ার সংবিধানে নিজেকে অন্তর্ভুক্ত করতে চাইবে না, তাকে সোজা শত্রুপক্ষ হিসেবে বিবেচনা করা হবে, তাকে তার ফলও ভুগতে হবে। আর এর ঠিক পরেই প্রায় বিনা বাক্য ব্যয়ে একের পর এক প্রিন্সলি স্টেট তাদের রাজ্য এবং রাজত্বকে তুলে দেয় ভারতের নবনির্মিত সরকারের হাতে। জন্ম নেয় নতুন গণতান্ত্রিক রাষ্ট্র ইন্ডিয়া। সে তো নয় হলো, কিন্তু সেখানেই প্রশ্ন, তবে কি তাদের সম্পূর্ণ অনিচ্ছা সত্ত্বেও ওই 565টি প্রিন্সলি স্টেট তাদের রাজত্ব একরকম দিতে বাধ্য হয়েছিল ভারত সরকারের হাতে? জুনাগড়, হায়দ্রাবাদ, জম্মু কাশ্মীর থেকে সবথেকে গুরুত্বপূর্ণ, বিশেষত আজকের ভিডিওতে এদেশের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলো। ধিকি ধিকি করে জ্বলতে থাকা সেই অনিচ্ছার ক্ষোভের বহিঃপ্রকাশ কি আজ 2025 সালে এসে দাঁড়িয়ে একই জায়গায় পৌঁছেছে? কারণ আজ এসে দেখা যাচ্ছে ইন্ডিয়ার উত্তর পূর্বাঞ্চলের প্রায় প্রতিটা রাজ্যই কম বেশি সাংঘাতিক রকমের ডিস্টার্ব, বিদ্রোহের আগুনে জ্বলছে। এবার আমাদের কাছে মেইনল্যান্ড ইন্ডিয়া বলতে আমরা যেটা বুঝি, সেই সব মানুষদের কাছে এটাকে বিদ্রোহ মনে হলেও ওই সব মানুষগুলোর কাছে এটাই আসলে একটা বিপ্লব বা ক্রান্তি। ভারতের থেকে নিজেদের স্বাধীন করে এক স্বায়ত্ত শাসনের বিপ্লব, নিজেদের অধিকার বুঝে নেবার বিপ্লব। প্রথমেই আসি নাগাল্যান্ডের কথায়। মাত্র 1 বছর আগেকার কথা। গোটা ভারতবর্ষ যখন তাদের 77তম স্বাধীনতা দিবস পালনে ব্যস্ত, ঠিক তখনই আমাদের দেশেরই একটা অঙ্গরাজ্য নাগাল্যান্ড কি করছিল জানেন? নিজেদের ভিন্ন এক জাতীয় পতাকার ছত্রছায়ায় নিজেদের 78তম স্বাধীনতা দিবস উদযাপনে ব্যস্ত ছিল। ভেবে দেখুন তো, ভারতবর্ষের মধ্যে থাকা সত্ত্বেও সেই দেশের থেকেই আলাদা হয়ে যাবার একটা সেলিব্রেশনে ব্যস্ত থাকছে সেই দেশেরই একটা অঙ্গরাজ্য। আর শুধু এখানেই নয়, এরা এই ব্যাপারে এতটাই সিরিয়াস যে এদের নিজস্ব একটা পার্লামেন্ট থেকে শুরু করে পররাষ্ট্র মন্ত্রণালয় এক্সটার্নাল অ্যাফেয়ার মিনিস্ট্রি থেকে শুরু করে স্বরাষ্ট্র মন্ত্রক, এমনকি অর্থ মন্ত্রক পর্যন্ত রয়েছে। দেখে শুনে মনে হতে পারে আমাদের দেশের ভেতরেই যেন আর একটা দেশ চালানোর কাজ চলছে। আর সব থেকে আশ্চর্যের বিষয় কি জানেন? এসবের মাথার উপরে এদের নিজেদের একজন সর্বময় কর্তা আছেন, নাম থুইঙ্গাল্যান মুইভা। ইনি কে জানেন? চমকাতেও পারেন। তাদের স্বঘোষিত রাষ্ট্রের প্রধানমন্ত্রী, যিনি আমাদের দেশের প্রধানমন্ত্রীর মতনই প্রোটোকল মেনটেন করে আলাদা আলাদা দেশে সফর করে বেড়ান। আচ্ছা, এটা তো গেল গত বছরের ঘটনা। এবার তার থেকেও 5 বছর আগের ঘটনার কথা বলি। 2019-এর অক্টোবর মাসের ঘটনা। ব্রিটেনে এক সাংবাদিক সম্মেলন করেন মণিপুরের 2 সেপারেটিস্ট লিডার, ইয়ামমেন বীরেন এবং নারেংবাম সামরজিৎ। এবং উল্লেখযোগ্যভাবে তারা ওই সাংবাদিক সম্মেলনে জানান, মণিপুরের মহারাজা লিসিম্বা সাঞ্জাওবার প্রতিনিধি হিসেবে তারা মণিপুরকে ভারত থেকে বিচ্ছিন্ন একটা স্বশাসিত রাষ্ট্র হিসেবে ঘোষণা করছেন। তাদের পরবর্তী পরিকল্পনা ছিল ইউনাইটেড নেশনস থেকে তাদের সেই দাবির সপক্ষে অনুমতি আদায় করতে যাওয়ার। কিন্তু যে মহারাজা লিসিম্বা সাঞ্জাওবার সমর্থনের কথা বলে তারা এই ক্রান্তির সমর্থন আদায়ের কথা ভেবেছিলেন, এমনকি এগিয়েও ছিলেন, পরের বছর 2020 সালে সেই লিসিম্বা সাঞ্জাওবাই মণিপুর থেকে রাজ্যসভায় বিজেপির রাজ্যসভার সদস্য হয়ে যান। খুব স্বাভাবিকভাবেই ওই 2 নেতার যাবতীয় বিপ্লব ভীষণ রকমের চাপে পড়ে যায় এবং সেখানেই একরকম তারা রণে ভঙ্গ দিতে বাধ্য হয়। কিন্তু এ তো থামবার নয়, বরং একে একে চলেইছে। ওদিকে ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ অসম উলফা, তাদের একটা প্যারালাল মিলিটারি গভর্নমেন্ট তৈরির ব্যাপারে উদ্যোগী হয়েও শেষমেশ তাদের
প্রো ট্রু ফ্যাকশন টিম মানে যুদ্ধবিরোধী পক্ষের দল সরকারের কাছে আত্মসমর্পণ করতে তৈরি হয়ে যায়। ফলে সেই থেকেই তাদের বিপ্লব এখন অনেকটাই হিমঘরে, যদিও তাদের সেই যুদ্ধবিরতি এবং আত্মসমর্পণের প্রসেস কিন্তু এখনও চলছে। আর প্রেস ইনফরমেশন ব্যুরো অফ ইন্ডিয়া রিপোর্ট বলছে অফিসিয়ালি উলফারা 2023-এ আত্মসমর্পণ করলেও প্রথমবার 2020 সালেই তাদের অন্যতম শীর্ষ নেতা দৃষ্টি রাজখোয়া সারেন্ডার করেছিলেন। আর সম্প্রতি 2025-এ সারেন্ডার করেছেন আর এক শীর্ষ নেতা অরুণোদয় দাহুটিয়া। কিন্তু এরপরেও এখনও দলের মধ্যে দ্বিমত নিয়েও তাদের পৃথক রাষ্ট্রের বিপ্লব কিন্তু সমানে চালু আজও। একই ঘটনার পুনরাবৃত্তি দেখেছিল প্রায় মিজোরাম। বছর 6 আগের কথা। মিজোরামের রাজ্যপাল ভারতের স্বাধীনতা দিবসের দিনে সেখানে দেশের জাতীয় পতাকা উত্তোলনের একটা বন্দোবস্ত করে ফেলেন। কিন্তু মিজোরামের আম নাগরিকদের সম্পূর্ণ অনুপস্থিতিতেই সেই পতাকা উত্তোলন থেকে স্বাধীনতা দিবস উদযাপনের অনুষ্ঠানটি সারতে হয়। কারণ কি ছিল না, সে রাজ্যের এনজিও কোঅর্ডিনেশন কমিটির রাজ্যভিত্তিক দেশের 70তম স্বাধীনতা দিবস বয়কটের ডাক। সত্যি কথা বলতে একটু যদি ডেটা ঘাঁটেন, তথ্য হাতড়ান, তবে দেখতে পাবেন এই মুহূর্তে দেশের উত্তর পূর্বাঞ্চল কমসে কম এখনও 50টিরও বেশি রেবেলিয়ান গ্রুপ বা জিহাদি সংগঠন আছেন, যারা উত্তর পূর্বাঞ্চলের প্রায় সমস্ত রাজ্যকেই ভারত থেকে আলাদা করবার জন্য তাদের লড়াই, বিদ্রোহ, ক্রান্তি যাই বলুন না কেন সেটা কিন্তু জারি রেখেছে। এবার এক নজরে দেখে নেওয়া যাক সেই রাজ্যগুলো ঠিক কী কী। ত্রিপুরা, মণিপুর, নাগাল্যান্ড, মিজোরাম, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, প্রায় সব কটি। কিন্তু এই সব কিছুর ঊর্ধ্বে উঠে একটা প্রশ্ন জাগছে, কি বলুন তো, যেসব রাজ্যকে স্বাধীন দেশ হিসেবে তৈরি করার জন্য বিদ্রোহীদের এই আন্দোলন, সেই রাজ্যের বা টেরিটরির সাধারণ মানুষ কি সত্যি ওই তথাকথিত ক্রান্তিকারীদেরকেই সমর্থন করছে? প্রশ্ন আছে। কিন্তু ব্যাপারটা মোটেও ততটাও ঠিক না। বরং সেখানে একাধিক ভিডিও কিন্তু বলছে সাধারণ মানুষ সেখানকার চলমান সংঘর্ষ, হিংসা, রক্তক্ষয়ী পরিস্থিতি থামাতে সেনাবাহিনীর কাছে আর্জি জানাচ্ছে এই সমস্যা থেকে তাদেরকে বের করে আনার ব্যাপারে। যেখানে অনেক ক্ষেত্রেই আমরা দেখি বা শুনি যে বাচ্চা বাচ্চা ছেলেরা শৈশব ছেড়ে উগ্রপন্থী সংগঠনে যোগ দিচ্ছে, সেখানে এর উল্টো পিঠটাও কিন্তু এখানে দেখা যাচ্ছে। ছোট ছোট বাচ্চা ছেলেরা হাতে বন্দুক তুলে নিচ্ছে। কি বলছে? Why are you here holding a gun, sir? To protect our nation, to protect us from the enemies, the natives. What is your dream when this crisis is over, when peace returns? What do you want to do when you grow up? Indian Army. Indian Army? Yeah. নাকি এই বিদ্রোহী সংগঠনের বিরুদ্ধে লড়াই করার জন্য তারা, এমনকি অনেক বাচ্চা বাচ্চা ছেলেরা বলছে, এমনটাও বলছে যে তারা দেশের জন্য লড়তে চায়। এমনকি এই ইনসার্জেন্সি খতম হলেই ওরা নাকি গিয়ে দেশের মিলিটারিতে জয়েন করবে বলে জানাচ্ছে। কিন্তু সত্যিই কি এই বিদ্রোহের প্রভাবে ভালো কিছু পাওয়া যাচ্ছে বা পাওয়ার ন্যূনতম কোনো প্রভিশন আছে? প্রশ্ন থাকলেও কোনো সদুত্তর কিন্তু নেই। এবার তাহলে এখানেই প্রশ্ন, ভারত কি তবে সত্যিই উত্তর পূর্বাঞ্চলের এই রাজ্যগুলোর অস্তিত্বকে বাঁচানোর লড়াই চালাচ্ছে, নাকি তাদের অস্তিত্বকে ধ্বংস করার ব্যবস্থা করছে? উত্তরটা নিতেই যাব এর ঠিক পরের প্রসঙ্গে। এখান থেকেই পুরো চিত্রটা কিন্তু ক্রমশ পরিষ্কার হবে। দেশ স্বাধীন হওয়ার ঠিক 6 বছরের মাথায়, মানে 1953 সালের মার্চ মাসে, তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু মেয়ে ইন্দিরা গান্ধীকে সঙ্গে নিয়ে বার্মিজ প্রেমিয়ার উনুকে সঙ্গে নিয়ে রওনা দেন নাগাল্যান্ডের কোহিমায় একটা জনসভায় ভাষণ দেবার উদ্দেশ্যে। উল্লেখযোগ্যভাবে সেদিনের সেই সভায় নেহেরুর ভাষণের আগে রীতিমতো ভালো রকমের ভিড় চোখে পড়লেও তাৎপর্যপূর্ণভাবে ভাষণ শুরুর মুহূর্তে পুরো গ্রাউন্ড খালি করে দিয়ে স্থানীয় নাগারা সেখান থেকে চলে যান। বাধ্য হয়ে একরকম খালি ময়দানে মাত্র কয়েকজন সরকারি আধিকারিকের উপস্থিতিতেই নেহেরুকে তার ভাষণ কিন্তু শেষ করতে হয়। ভেবে দেখুন তো কতটা খারাপ একটা বার্তা সেদিন পৌঁছেছিল গোটা দেশ তথা বিশ্বের দরবারে। আসলে নাগাদের সঙ্গে প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর সম্পর্কের এহেন তিক্ত সমীকরণের পেছনে থাকা এক ক্রান্তির আগুন স্ফুলিঙ্গের মতন ছড়াতে শুরু করেছিল। তার 2-1 দিন বা 2-1 বছর আগে নয়, বরং যার সূচনা পর্বটা ছিল ভারতের স্বাধীনতার বছরে, অর্থাৎ স্বাধীনতার ঠিক আগের দিন, অর্থাৎ 14ই আগস্ট 1947। কী ঘটেছিল? কোহিমা হেড পোস্ট অফিস থেকে মোট 3খানা একই বার্তা জানিয়ে টেলিগ্রাম মেসেজ ডিসপ্যাচড হয়, যার প্রথমটা ছিল কিং অফ ইংল্যান্ডের উদ্দেশ্যে, দ্বিতীয়টা ছিল জাতিসংঘের উদ্দেশ্যে এবং তৃতীয়টা ছিল ভারতের প্রধানমন্ত্রীর অফিসের উদ্দেশ্যে। চিঠিটিতে যা লেখা ছিল তা অনেকটা এরকম:
benign excellence. The Nagas did not consider themselves part of the soon-to-be born Indian Union. They are proclaiming sovereignty on their own terms. সাধারণভাবে হয়তো কথা ছিল সেটা কোহিমা পোস্ট অফিস থেকে সোজা নিজ নিজ গন্তব্যে পৌঁছে যাবার কথা ছিল, কিন্তু সেটা হয়েও হলো না পোস্টমাস্টারের বদান্যতায়। সেটি এসে সোজা পৌঁছয় কোথায় জানেন? আসামের কমিশনার চার্লস পসির হাতে। এবার তার মারফত ইন্ডিয়ান গভর্নমেন্ট জানতে পারে আসলে নাগাদের মুখে এক আর মনে আর এক। এবার কেন এই কথা বলছি ভাবতে পারেন, বলছি এই কারণে, কারণ এই চিঠি এসে পৌঁছানোর ঠিক 2 মাস আগেই অসমের তৎকালীন গভর্নর স্যার আকবর হায়দারি এবং নাগা নেতৃত্বের মধ্যে স্বাক্ষর হয় 9 পয়েন্ট এগ্রিমেন্ট। খুব সাধারণভাবে যাকে আমরা নাগা আকবর হায়দারি অ্যাকর্ড হিসেবে জানি। কি ছিল সেই এগ্রিমেন্টে? তাতে নাগাদের সরাসরি জুডিশিয়াল, এক্সিকিউটিভ, লেজিসলেটিভ এবং ল্যান্ড এবং ট্যাক্সেশন অটোনমি দেওয়া হবে বলে কথা হয়। মানে স্বাধীনতা দেওয়ার কথা বলা হয়েছিল। ভারত তার তরফ থেকে সব কিছু একরকম মেনেই নিয়েছিল। এবার নাগাদের তরফ থেকেও ডিল ডান, কিন্তু তারপরেও প্রশ্ন, তাহলে এমন টেলিগ্রাম মেসেজের মানেটা কি? আসলে এমন একজন ছিলেন যিনি নাগা নেতৃত্বের এই 9 পয়েন্ট এগ্রিমেন্ট মেনে নিতেই পারেননি। তিনি চেয়েছিলেন নাগাল্যান্ডের সর্বাত্মক স্বাধীনতা, এক স্বাধীন রাষ্ট্র হিসেবে। কিন্তু কে তিনি? তিনি ছিলেন নাগা ন্যাশনাল কাউন্সিলের অন্যতম শীর্ষকর্তা আঙ্গামি জাপু ফিজো। কিন্তু তাদের এমন দ্বিচারিতার পরেও নেহেরু কিন্তু নিজের সিদ্ধান্তে অটল ছিলেন। তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন, আকাশ পাতাল এক হয়ে যাক অথবা রক্তের স্রোত বয়ে যাক, ইন্ডিয়া ভেঙে টুকরো টুকরো হয়ে যাক, বেঁচে থাকতে আমি নাগাল্যান্ডকে ভারতের থেকে আলাদা হতে দেব না। কিন্তু নাগারা তখনও নিজেদের সিদ্ধান্তে অটল। তারা কি করলো? দেশ স্বাধীন হওয়ার পর 1951 সালে দেশের প্রথম জেনারেল ইলেকশনেই তারা বয়কট করে বসলো ইলেকশনকে, এবং নাগা ন্যাশনাল কাউন্সিলের তরফে নিজেরাই একটা রেফারেন্ডাম বা গণভোট করে জানিয়ে দেওয়া হলো তাদের তরফ থেকে যে 98% নাগাই পৃথক সার্বভৌম নাগাল্যান্ড রাষ্ট্রের পক্ষে ভোট দিয়েছে। আর এর ঠিক পরের বছরই 1952 সালে আঙ্গামি জাপু ফিজোর দল নাগা ন্যাশনাল কাউন্সিল নাগাল্যান্ডকে একটা স্বাধীন রাষ্ট্র হিসেবেই ঘোষণা করে দেন। এবার ফিজোর নেতৃত্বে তৈরি হয় নাগা ফেডারেল গভর্নমেন্ট এবং নাগা ফেডারেল আর্মি। আশঙ্কাটা ছিলই, এবার সেটা পুরোপুরি সত্যিও হলো। ফিজোর নেতৃত্বে নাগা আর্মি ইন্ডিয়া নাগাল্যান্ডের এই কনফ্লিক্টকে একটা হিংসাত্মক সংঘর্ষের দিকে নিয়ে যেতে শুরু করলো। নাগা আর্মির আক্রমণের জবাব দিতে ইন্ডিয়ান গভর্নমেন্টও কাউন্টার ইনসার্জেন্সি অপারেশনের সিদ্ধান্ত নিয়ে ফেলে। এবার নাগাল্যান্ডে লাগু করা হয় আর্মড ফোর্সেস স্পেশাল পাওয়ার অ্যাক্ট বা অ্যাপসপা। ফল কি হলো? পুরো নাগাল্যান্ড মিলিটারির অধীনে চলে গেল। টানা 7-8 বছর নাগাল্যান্ড জ্বলতে থাকলেও 1960 সালের 26শে জুলাই নাগাল্যান্ডের সঙ্গে কেন্দ্রীয় সরকারের একটা 16 পয়েন্ট এগ্রিমেন্ট হয়ে যায়। এবারে কিন্তু আরও উন্নত পর্যায়ে বিবেচনা করার সিদ্ধান্ত নেওয়া হয়। নাগাল্যান্ডকে একটা পৃথক রাজ্য হিসেবে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি পার্লামেন্টে পাশ করানো হয় আর্টিকেল 371, যার ফলে জুডিশিয়াল, লেজিসলেটিভ এবং ল্যান্ড অ্যান্ড অনারশিপেরও অধিকার দেওয়া হয়। এতে করে বেশ কিছু সংগঠন ভারত সরকারের সঙ্গে এই চুক্তিতে সহমত হয়ে ব্যাপারটা মেনে নিলেও সত্যি বলতে সর্বসম্মতভাবে সবাই কিন্তু ব্যাপারটা মেনে নিতে পারেনি। আজ পর্যন্ত এমন বেশ কিছু নাগা জিহাদি সংগঠন রয়েছে যারা শুধুমাত্র একটা বড় অংশের স্বাধীনতা নয়, বরং ভারত থেকে সম্পূর্ণ আলাদা হতে চায়। তারা চায় নিজেদের সম্পূর্ণ আলাদা করে একটা গ্রেটার নাগাল্যান্ড তৈরি করতে। এবার একদিকে নাগাল্যান্ড নিয়ে কার্যত বিধ্বস্ত, ঠিক প্রায় তখনই ক্রমেই ভারতের থেকে হাতছাড়া হতে বসছিল ঠিক তার নিচের রাজ্য মণিপুর। আসলে মণিপুর যখন কাংলেপাক হিসেবে পরিচিত ছিল, সেই সময় থেকেই সেখানে মৈথি হিন্দু রাজাদের রাজত্ব ছিল, আর তারা নিজেদেরকে এই পাখাংবার বংশজ বলেই মনে করত। আজও সেখানে পাখাংবাকে এই মৈথি বংশোদ্ভূতরা তাদের আরাধ্য বলে মনে করেন। এক কথায় যাবতীয় সামাজিক, বিশ্বাসগত এবং সাংস্কৃতিক দিক থেকে যেহেতু তারা ভারতের থেকে অনেক ক্ষেত্রে আলাদা জায়গায় ছিল, আর ঠিক সেই কারণেই তখন সেখানকার মৈথি রাজারা কোনোভাবেই ভারতের সঙ্গে এক হতে চাইছিল না, বরং তারা চাইছিল তাদের নিজস্ব একটা দেশ, একটা আলাদা কমিউনিটি তৈরি করতে। এবার এই কারণেই 1947-এর ঠিক মুখে এসে স্বাধীন দেশ ইন্ডিয়ার যোগদানের প্রশ্নে মৈথি রাজারা নিজেদের একটা সংবিধান তৈরি করে সেখানে একটা নির্বাচনের ব্যবস্থা করে ফেলে। ঠিক হয়, এই নির্বাচনের ফলাফলের ভিত্তিতেই ঠিক হবে কাংলেপাক বা মণিপুর ভারতের সঙ্গে একাত্ম হবে না হবে না। এবার সেই ইলেকশনে মোট 3টি দল দাঁড়ায়। কি তারা? মণিপুর স্টেট কংগ্রেস, প্রজাশান্তি পার্টি এবং ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেটস। ভোটের ফলাফলে
দেখা যায় মণিপুর স্টেট কংগ্রেস পেয়েছে 14টি আসন, প্রজাশান্তি পার্টি পেয়েছে 12টি আসন এবং ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেটস পেয়েছে 18টি আসন। এরপর 14টি আসন পাওয়া মণিপুর স্টেট কংগ্রেস জানায় তারা চায় মণিপুরের ভারতের সঙ্গে মিশে যাওয়া উচিত, কিন্তু যথাক্রমে 18 এবং 12টি সিট পাওয়া ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেটস এবং প্রজাশান্তি পার্টি এর বিরোধী মত পোষণ করে সেখানে নিজেদের সরকার তৈরি করে ফেলে। এইরকম অবস্থা যখন চলছে তখন এটা তাদের অভ্যন্তরীণ বিষয় ভেবে ভারত কিন্তু তাদের মধ্যে নাক গলায়নি, কিন্তু এরপরেই ঘটনায় আসে এক নয়া টুইস্ট। বছর খানেকের মধ্যেই ভারত সরকারের কাছে গোপন সূত্রে এক গভীর ষড়যন্ত্রের খবর আসে। জননেতা হিজাম ইরাবার্ট সিং, যিনি মণিপুরের ইতিহাসে এক অত্যন্ত পরিচিত এবং জনপ্রিয় এক নাম, তার উদ্দেশ্য হয়তো একদিক থেকে ভারতের জন্য ভালোই ছিল, কিন্তু পরে সেটাই বুমেরাং হতে বসছিল। কেন বলছি তবে শুনুন। ইরাবার্ট কিন্তু প্রথম থেকেই মণিপুর থেকে রাজতন্ত্রকে উৎখাত করে গণতন্ত্রের সপক্ষে এগোচ্ছিলেন এবং সেই কারণে তিনি 1930-এর দশকে তিনি মণিপুরের রাজার খুব নিকট এক আত্মীয়কে বিয়ে করে ফেলেন। স্বাভাবিকভাবেই তিনি একজন সাধারণ নাগরিক থেকে রাজ পরিবারের নামজাদা সদস্য হয়ে যান। সেই সুযোগে তিনি মহারাজাকে বোঝাতে শুরু করেন যে রাজতন্ত্রকে তুলে দিয়ে এবার মণিপুরে নির্বাচন করার দরকার আছে, কিন্তু রাজা তো রাজাই, তিনি ইরাবার্টের একটি কথাও কানে তুললেন না। এবার 1940-এর শুরুর দিকে ইরাবার্ট ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন জোরদার করলে ব্রিটিশ ভারতে তার প্রবেশের ব্যাপারে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়। আর এখানেই বাঁধে অন্য সমস্যা। ইরাবার্ট কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া সহ পার্শ্ববর্তী দেশের কমিউনিস্ট পার্টির সঙ্গে যোগাযোগ তৈরি করা শুরু করে। অবশেষে বার্মার প্রধানমন্ত্রী অং স্যাংয়ের সাহায্যে ইরাবার্ট বার্মায় গিয়ে সেখানকার কাবাব ভ্যালিতে এক নতুন সেনা প্রশিক্ষণের সূচনা করেন, কারণ বার্মার প্রধানমন্ত্রীর উদ্দেশ্য ছিল মণিপুরে কমিউনিস্ট রেজিম তৈরি করতে গেলে ইরাবার্টের হাত ধরাটা কিন্তু অত্যন্ত জরুরি। খুব স্বাভাবিকভাবে ইরাবার্ট বার্মায় প্রশিক্ষণ শিবির গড়ে সেখানে 25,000 সেনাও রেডি করে ভারতের ব্রিটিশ রাজকে উৎখাত করে নিজের রাজত্বের তোড়জোড় করাও শুরু করে দিয়েছে। এতে করে হয়তো মণিপুরে এক কমিউনিস্ট রেভলিউশন শুরু হলেও হতে পারত। হ্যাঁ, এটা ঠিক যে এই রেভলিউশনের রেফারেন্স স্বরূপ 1950-এর এক সিআই ডকুমেন্ট বলছে 1947-এর সেই সময় রেভলিউশনকে কার্যকর করতে ইন্ডিয়া, চায়না আর বার্মিজ কমিউনিস্টদের মধ্যে একটা ইন্টিমেট কোঅপারেশন তৈরি হয়েছিল। কিন্তু সমস্যা বাঁধে অন্য জায়গায়, কারণ ইরাবার্টের এই সেনা অভিযান হতে হতে ততদিনে প্রায় 1948 সাল চলে এসছে। স্বাভাবিকভাবেই ব্রিটিশও দেশ ছেড়ে গেছে, পুরো দেশের দায়িত্ব ভারত সরকারের হাতে। ফলত এই জাতীয় কোনো রেভলিউশনের খবর আগের মুহূর্তেই পৌঁছে যায় ভারত সরকারের কাছে। আর সেই মুহূর্তে সদ্য ব্রিটিশের হাত থেকে স্বাধীন হওয়া ভারত কোনোভাবেই এক দাসত্ব থেকে মুক্তি পেয়ে আর নতুন কোনো দাসত্বের হাতে পড়তে চাইছিল না, কারণ ততদিনে ভারতের চারপাশে ক্রমেই গড়ে উঠতে শুরু করেছে চায়না, উত্তর কোরিয়া, ভিয়েতনামের মতন কমিউনিস্ট রেজিমের পোক্ত ঘাঁটি। খুব স্বাভাবিকভাবেই এদেশেও কমিউনিস্ট শাসনের একটা ছায়া কিন্তু স্পষ্ট দেখতে পাচ্ছিলেন সদ্য ক্ষমতায় আসা জওয়াহরলাল নেহরু। তাই এবার আর খুব বেশি দেরি না করে 1949 সালের সেপ্টেম্বর মাসে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মণিপুরের মহারাজা বোধচন্দ্র সিংকে আসামে ডেকে তাকে দিয়ে ইনস্ট্রুমেন্ট অফ অ্যাকসেশনে সই করিয়ে নেন, যার ফলে মণিপুর ভারতেরই একটা অঙ্গরাজ্য হিসেবে মান্যতা পেয়ে যায়। কিন্তু সমস্যা ছিল কিছু মণিপুরি এই ব্যাপারটাকে একেবারেই মেনে নিতে পারেনি। তাদের মতে ভারত একরকম জোর জবরদস্তি করে তাদের থেকে রাজ্যটাকে ছিনিয়ে নিয়েছে, সুতরাং যে কোনো উপায়ে আমাদেরকে মণিপুরকে স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে। এমনকি মণিপুরের বেশ কিছু সংগঠন তো ভারতের বিরুদ্ধে এরপর থেকে ক্রমেই সশস্ত্র বিপ্লব পর্যন্ত শুরু করে দেয়। উল্লেখ্য 70-এর দশকের মাঝামাঝি সময় এন বিশ্বেশ্বর সিং নামের এক কমিউনিস্ট লিডার সেই সময় চায়নার সহযোগিতায় মণিপুরে পিপলস লিবারেশন আর্মি নামের একটি ইনসার্জেন্ট গ্রুপ তৈরি করে ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে একাধিক আক্রমণ শানানোর কাজটা কিন্তু এমনভাবে শুরু করে যে 80-র দশকে এসে তা অসম্ভব রকমের বেড়ে গেলে বাধ্য হয়ে ভারত সরকারকে মণিপুরেও আর্মড ফোর্সেস স্পেশাল পাওয়ার অ্যাক্ট বা অ্যাপসপা লাগু করতে হয়, যা আজও সমানভাবে লাগু রয়েছে মণিপুরের ওপরে। কারণ এখনো এমন বেশ কয়েকটা সংগঠন আছে যারা মণিপুরকে ভারত থেকে বিচ্ছিন্ন করার জন্য কিন্তু নিরন্তর প্রয়াস চালিয়ে যাচ্ছে, আর সেজন্যই এই ব্যবস্থা চালু। কিন্তু শুরুটা মণিপুর বা নাগাল্যান্ড এদের দিয়ে হলেও আসামের একটা ঘটনা যা বিস্ময় থেকে নিরাপত্তায় মোড়া জাতীয় সুরক্ষার সমস্ত ঘোর কাটিয়ে দেবে। বাংলাদেশ,
যাদেরকে স্বাধীন করার পেছনে ভারতের ভূমিকা ছিল অবিসংবাদিত। সত্যি বলতে হয়তো অনেকেরই জানা ছিল না সেই দেশটার মানুষই আমাদের দেশের কত বড় ক্ষতি করতে চলেছিল। অবশ্য প্রশ্ন থেকেই যায়, তাদেরকে এদেশে ঢুকে পাকাপাকিভাবে বসে সেই ক্ষতি করার জায়গাটা করে দিলটাকে? সেসব নিয়ে প্রশ্ন জাগলেও আগে বরং শুনুন ঠিক কি হয়েছিল। সাল 1979, বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং নতুন দেশ হিসেবে বাংলাদেশের উত্থানের ঠিক 8 বছরের মাথায় ঘটা একটা চাঞ্চল্যকর ঘটনার কথা শুনুন। আচমকাই অসমের মঙ্গলদৈ কনস্টিটিউয়েন্সির সাংসদ হীরালাল পাটোয়ারির মৃত্যু হয়, যিনি 1977 সালে নির্বাচনে জিতে ক্ষমতায় আসেন। প্রথমত এরপর নেক্সট ইলেকশন হবার কথা ছিল 1982 সালে, কিন্তু হীরালালের আকস্মিক মৃত্যুর পর নির্বাচন কমিশন ঠিক করে মঙ্গলদৈ শূন্য হয়ে যাওয়া আসনটিতে একটা বাই ইলেকশন করার কথা ঠিক হয়। আর সেটা করতে গিয়েই তাদের চক্ষু চড়ক গাছ। ইলেকট্রাল লিস্ট রিভাইজ করার সময় দেখা যায় মাত্র 2 বছরে, মানে 1977 থেকে 1979 সালে মাত্র 2 বছরে ওই মঙ্গলদৈ কনস্টিটিউয়েন্সিতে প্রায় 45,000 নতুন ভোটার সেখানে ইতিমধ্যেই অন্তর্ভুক্ত হয়েছে। আর এই সংখ্যা সামনে আসতেই প্রায় ঘুম উড়ে গিয়েছিল আসামের সাধারণ মানুষের, কারণ শুধুমাত্র ওই মঙ্গলদৈতেই মোট ইলেকট্রাল রেটই ছিল 6 লাখের মতন। এরপরেই কমিশনের তদন্তে জানা যায় এই 45,000 লোক ছিল আসলে বাংলাদেশি ইমিগ্রেন্টস, যারা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে সেখানে ঢুকে স্থায়ীভাবে বসবাস করা শুরু করেছিল, এমনকি ভোটাধিকার পর্যন্ত প্রয়োগ করছিল। তাই এই বাই ইলেকশনকেও অবৈধ হিসেবে ঘোষণা করা হয়। আর এর প্রতিবাদে একাধিক সংগঠনের সাথে প্রবল আন্দোলনে সামিল হয় অল আসাম স্টুডেন্টস ইউনিয়ন বা আসু এবং অল আসাম গণসংগ্রাম পরিষদ। তাদের একটাই দাবি, ইলেকশন ততক্ষণ হবে না যতক্ষণ না এই অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভোটার লিস্ট থেকে বের করা হচ্ছে। এই অবধি আন্দোলন বিক্ষোভ একটা মাত্রায় বাঁধা থাকলেও বরপেটায় আসুর জেনারেল সেক্রেটারি খড়গেশ্বর তালুকদারের মৃত্যুকে কেন্দ্র করে আরও সমস্যা বাঁধল ঠিক এরপরে, যখন হাজারে হাজারে সাধারণ অসমিয়া নাগরিক এর প্রতিবাদে রাস্তায় নামল। ক্রমেই যা সরকারের হাতের বাইরে চলে যেতে লাগলো। বাধ্য হয়ে কেন্দ্রীয় সরকারকে সিআরপিএফ এবং সেনাবাহিনীকে প্রায় একসঙ্গে রাস্তায় নামাতে হয়। সেনার গুলিতে হতাহতের সংখ্যা মাত্রা ছাড়াতে শুরু করে। সংবাদ মাধ্যম সূত্র বলছে মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছিল 850-এর ওপর। যদিও এই ঘটনার পর প্রায় 5 বছর বাদে অসম সরকার আসু এবং অল অসম গণসংগ্রাম পরিষদের সঙ্গে অসম অ্যাকর্ড সাইন করে ফেলে, যাতে সরকার অঙ্গীকারবদ্ধ হয় এই বলে যে মার্চ 1971 সালের পর বাংলাদেশ থেকে আগত প্রতিটি অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ফেরত পাঠাবে তারা, এবং অসমের সাংস্কৃতিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক অধিকারকে সুরক্ষিত করবে। কিন্তু এরই মধ্যে এক উটকো সমস্যা দেখা দেয় সেখানেও, কারণ চলতি এই আন্দোলনের সুযোগ নিয়ে সেখানকার কিছু ছাত্র সংগঠন একটা রিবেল গ্রুপ তৈরি করে ফেলে। নাম দেয় ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব অসম, শর্ট ফর্ম উলফা, যাদের অভিযোগের মূল জায়গা ছিল ভারত সরকার অসমের চা এবং খনিজ তেলের মতন প্রাকৃতিক সম্পদকে লুঠে নিয়ে অসমকে বুড়ো আঙুল দেখাচ্ছে। দেখুন, কথাটা অনেকটা অর্ধসত্য, কেননা দেখুন আজকের দিনে দাঁড়িয়ে ভারতের মোট খনিজ তেলের 15% পাওয়া যায় অসম থেকে, আর তার বিনিময়ে ভারত সরকার অসমকে একটা রয়্যালিটি দিয়ে থাকে। এবার প্রতি বছর একটা নির্দিষ্ট সময়ে সেই টাকার আশাটা, খানিকটা ডিলে হওয়াটা হয়তো খুব সাধারণ ব্যাপার, সেই টাকা আসাটা, কিন্তু এক্ষেত্রে হিসেব বলছে সেই ডিলে হওয়াটা বা তার রয়্যালিটি থেকে প্রাপ্ত অর্থের পরিমাণটা নাকি পাওয়ার ক্ষেত্রে অনেক সময় নাকি বাস্তবিকই বৈষম্য রয়েছে, এবং সেটা প্রায় 2008 সাল থেকে। এবার সেই রেফারেন্সটাকে ধরেই ওই বিদ্রোহী সংগঠনের দাবি অসমকে ভারত থেকে আলাদা করে দেওয়া হোক, কারণ ভারত সরকার আর ইস্ট ইন্ডিয়া কোম্পানির নেতৃত্বাধীন ব্রিটিশ সরকারের মধ্যে নাকি বিশেষ কোনোই পার্থক্য নেই। দুজনেই আসলে ইম্পিরিয়াল বা সাম্রাজ্যবাদের নামান্তর। আর এই ন্যারেটিভের উপর ভর করে আজও অসমে একাধিক এমন রেবেলিয়ান গ্রুপ সরকারের বিরোধিতায় বা বিদ্রোহে সামিল হয়েছে, কিন্তু সময়ের সঙ্গে তা এখন হয়তো অনেকটা কমলেও পুরোটা কিন্তু একেবারেই কমেনি, বরং সেখানে পরিস্থিতি কিন্তু অনেকটা উন্নত পাশের মেঘালয় রাজ্যের। হ্যাঁ, মেঘালয়ের পরিস্থিতি কিন্তু অনেকটা উন্নত, যেখানে ইনসার্জেন্সি অ্যাক্টিভিটি প্রায় নয়ের সমান। তাই সেখান থেকে কেন্দ্রীয় সরকারের অ্যাপস পা তুলে নিলেও পার্টলি আসামে কিন্তু এখনও অনেকটা লাগু রয়েছে। কিন্তু উল্টো দিকে এখনও অরুণাচল প্রদেশের পরিস্থিতি হয়তো এ ব্যাপারে অনেকটাই উন্নত হয়েছে, কারণ নির্দিষ্টভাবে অরুণাচলের ভিতর সেই অর্থে কোনো ইনসার্জেন্সি অ্যাক্টিভিটি তৈরি না হলেও নাগাল্যান্ডের একাধিক রেবেল গ্রুপের হিংসার শিকার হয় তারা। আর একইভাবে ত্রিপুরাতেও অসমের মতন বাংলাদেশি যোগসূত্রে অ্যান্টি বেঙ্গলি মুভমেন্ট ছড়িয়ে পড়ে। ত্রিপুরাতেও একাধিক রেবেল অর্গানাইজেশন তৈরি হতে শুরু করেছিল, কিন্তু সময়ের সঙ্গে
সরকার এখানকার উপজাতিদের বিধানসভার 20% আসন সংরক্ষণ দেওয়ার পাশাপাশি বাকি একাধিক রেবেল গ্রুপকে তাদেরকে দিয়ে পিস অ্যাকর্ড সাইন করিয়ে আপাতত হয়তো খানিকটা শান্ত করিয়েছে। গত বছরেই ত্রিপুরার এনএলএফটি এবং এটিটিএফ এদের সঙ্গে এদের শীর্ষ নেতৃত্ব সরকারের কাছে আত্মসমর্পণ করলেও বা করা সত্ত্বেও বলতেই হচ্ছে এখনও এরপরও নাগাল্যান্ডের 50%, অসমের 40%, মণিপুরের 60% এবং অরুণাচলের 10% এখনও মিলিটেন্ট অ্যাক্টিভিটিতে আক্রান্ত। কিন্তু এই পুরো অ্যাক্টিভিটিকে কিভাবে দেখা হচ্ছে? রেবেল গ্রুপের লোকজন বা সদস্যরা তারা বলছেন তারা প্রতিদিন সেখানকার সাধারণ মানুষের সমতা অসাম্য ঘুচিয়ে দেওয়ার লড়াই চালাচ্ছেন, সংগ্রাম করছেন। আর আরেকদিকে নিজেদের সপক্ষে রয়েছে দেশের সরকার। তারা কি বলছে? তারা জানাচ্ছে আসলে এই রেবেল অর্গানাইজেশন দেশ এবং দেশের সাধারণ মানুষের জন্য নাকি সন্ত্রাসের আবহ তৈরি করছে, যা দেশের স্বাস্থ্য দিনের পক্ষে অত্যন্ত ক্ষতিকর সামনের দিনের জন্য, যার থেকে দেশের সরকার দেশের মানুষকে রক্ষা করছে। এবার প্রশ্ন হচ্ছে, উত্তর পূর্বাঞ্চলের রাজ্যের মানুষ কি সত্যি এই দুই পক্ষের কারুর ওপরেই সন্তুষ্ট? অথচ সবাই বলছে মানুষের জন্য আমরা লড়াই করছি। অথচ পিপলস ওয়ারে পিপলস মানে মানুষের কথাই কিন্তু আদতে কেউ শুনছে না। উল্টে মানুষকে জোর জবরদস্তি করে তাদের থেকে কথা হোক কিংবা অর্থ আদায় করার কাজ চলছে সমান তালে। এমনকি এই রেবেলদের মতের বিরুদ্ধে কথা বললে বিপদ বাড়ছে প্রতি পদক্ষেপে। অর্থাৎ মানুষের অধিকারের সপক্ষে লড়াইয়ের কথা বললেও সেই মানুষ নিজের মতের সপক্ষে মুখ খুললেই নয় তাদেরকে চুপ করিয়ে দেওয়া, আর নয় তাদেরকে নিগৃহীত হতে হচ্ছে। এছাড়াও জানা যাচ্ছে অসম, অরুণাচল কিংবা মণিপুরে সাধারণ কৃষকদের দিয়ে জোর জবরদস্তি আফিং চাষ করানোর কথাও শোনা যাচ্ছে। এবার জানা যাচ্ছে উত্তর পূর্বাঞ্চলের সাধারণ মানুষদের একটা উল্লেখযোগ্য অংশ হয়তো কার্যত তিতিবিরক্ত হয়ে উঠছে এই একাধিক তথাকথিত রেবেল অর্গানাইজেশনের ওপরে। ঠিকই আর ঠিক এই কারণেই তারা বারবার ভারতীয় সেনার সামনে এসে তাদেরকে বলছে আমরা ভারতীয় আর ভারতের সঙ্গেই থাকতে চাই। ভালো কথাই। এই অবধি যা যা শোনা গেল সবটাই একটা দিকের, কিন্তু এবার উল্টো পিঠটাও শুনতে হবে কিন্তু আমাদের। আজকের উত্তর পূর্বাঞ্চলের এই অবস্থার জন্য সরকারের দায় ঠিক কতটা? কোথায় দায়িত্ব এড়াচ্ছেন সরকার নিজে, সেটাও জানতে হবে। হ্যাঁ, সত্যি উত্তর পূর্বাঞ্চলকে যতটা গুরুত্ব দেওয়া দরকার ততটা সরকার দিচ্ছে না। আসলে এখনো দেশের সরকারের কাছে নর্থ ইস্ট একটা উচ্ছিষ্ট অংশই রয়ে গেছে। দেখুন, আমরা যারা মেট্রো শহর হোক বা মোট কথা মেইনল্যান্ড ইন্ডিয়াতে থাকি তারা কিছুটা হলেও বুঝবেন এখানকার সঙ্গে উত্তর পূর্বাঞ্চলের অধিকাংশ দুর্গমতার তফাৎটা ঠিক কতটা। মানছি এর পেছনে সেখানকার ভৌগোলিক একটা জিওগ্রাফিক্যাল কন্ডিশন একটা মস্ত বড় ফ্যাক্টর, কিন্তু সেখানকার রাস্তা নিয়ে বারবার কেন এমন প্রশ্ন উঠছে? প্রথমেই যেটা অত্যন্ত উল্লেখযোগ্য এবং উদ্বেগের সেটা হলো নর্থ ইস্টের এই পুরো এলাকা বাকি ভারতের সঙ্গে জুড়ে আছে, যেটা সেই ওই একটা 22 কিলোমিটারের রাস্তা চিকেন নেক করিডোর। সেই চিকেন নেক করিডোর দিয়ে যেখান দিয়ে 3 থেকে 4টে মেজর ন্যাশনাল হাইওয়ে পাস করছে। কিন্তু সবচেয়ে আশ্চর্যের কথা, ওই 7-7টা রাজ্যের সঙ্গে বাকি ভারতের যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত খারাপ, কোনো সন্দেহ নেই। আশ্চর্যের এখানেই শেষ নয়। আজও উত্তর পূর্বাঞ্চলের ওই ন্যাশনাল হাইওয়ে এখনও 2 লেনের কিংবা তার চেয়েও কম লেনের, তাতেও ওই রাস্তার অবস্থা আজও দুর্বিষহ। সাধারণ মানুষের কথা তো ছেড়ে দিন, সেনাবাহিনীর গাড়ি যেতে গিয়ে যেভাবে চরম ফাঁসছে তাতে প্রশ্ন জাগে, যদি কখনো কোনো এমার্জেন্সিতে সেনা মুভমেন্ট করতে হয় তবে ঠিক সেই মুহূর্তে বাই রোড আমাদের সেনাবাহিনী সেখানে পৌঁছবে কি করে? রিসোর্সেস সেখানে পৌঁছবে কি করে? তাও যদি বুঝতাম একটু আধটু জায়গা বা 1-8 কিলোমিটারের কিস্সা তাহলে নয় বোঝা যেত, কিন্তু তা তো নয়। আসাম, অরুণাচল, মণিপুর, মিজোরাম, মেঘালয় থেকে শুরু করে ত্রিপুরা, অসম পর্যন্ত রাস্তার এমন বেহাল অবস্থা যে তার দৈর্ঘ্য কোনোভাবেই সিঙ্গল ডিজিটে নেই, কোথাও ডাবল ডিজিটে তো কোথাও আবার ট্রিপল ডিজিটে। আপনাদের সেই চার্টটা তো দেখাবো বটেই, তবু মুখে একবার বলতে ইচ্ছে করছে। তবে শুনুন, আসাম থেকে 4077 কিলোমিটারের এই জাতীয় সড়কের মোট বেহাল বিপর্যস্ত রাস্তার দৈর্ঘ্য কত জানেন? মোট 463 কিলোমিটার। অরুণাচলের 4368 কিলোমিটারের মধ্যে জাতীয় সড়কের 102 কিলোমিটার চরম ক্ষতিগ্রস্ত। মেঘালয়ের 1156 কিলোমিটার রাস্তার মধ্যে 148 কিলোমিটার হেভিলি ড্যামেজড। এছাড়া আরও অন্যান্য রাত রয়েছে। এ তো নয় রোডের কথা হলো, এবার ভারতের লাইফলাইন যে রেলকে বলা হয় সেই রেলের অবস্থাও এখানে সঙ্গীন।
যেখানে 2018 সালের সেন্সাস বলছে গোটা ভারতের টোটাল রেলওয়ে স্টেশনের মধ্যে সংখ্যায় যেখানে 7,500, সেখানে নর্থ ইস্টের সংখ্যাটা নেহাতি কম। এর শতকরা 10% হচ্ছে না, মাত্র 450 থেকে 500, যা আসলে শুধু পশ্চিমবঙ্গের থেকেও কম। এ তো গেল পরিবহনের কথা। এবার নর্থ ইস্টের বেসিক ফ্যাসিলিটির কথা শুনলেও চক্ষু চমকাতে বাধ্য। সরকারি যে প্রাথমিক এবং মাধ্যমিক স্কুল আছে তা এমনিতেই গোটা দেশে খুব ভালো অবস্থায় নেই, কিন্তু এখানে এই নর্থ ইস্টের অবস্থা দেখলে বোঝা যাবে কোন পরিস্থিতিতে এরা এখানে এতদিন ধরে লেখাপড়া করছে। ये स्कूल में घूम रहे हैं, घूमने के बाद में कुछ क्लासरूम इस तरह से है। नॉर्थ ईस्ट में बहुत रिमोट एरिया में कुछ इस तरह, ये गवर्नमेंट स्कूल है, आप देख सकते हैं इसका हालत देखिए। ये ब्लैक बोर्ड यहाँ है, क्लासरूम का हालत देखिए, कच्चा बनाया गया और इसमें शायद पढ़ाई अच्छा से नहीं होता, शॉर्टेज ऑफ टीचर्स, इंफ्रास्ट्रक्चर देखिए ऐसे स्कूल में क्या पढ़ाई होता होगा। तो ऐसे रिमोट एरिया में गवर्नमेंट स्कूल भारत का कुछ इस तरह से बहुत ही दिस इज़ वेरी पैथेटिक कंडीशन। और हम क्या बोले, आप देख सकते हैं वीडियो में। मैंने बताया कि मैं स्कूल में विज़िट कर रहा हूँ आज, और स्कूल कुछ इस तरह, लेकिन उधर थोड़ा पक्का है, सेमी पक्का और पुराना हो चुका है। और उधर हम स्टूडेंट से इंटरेक्शन कर रहे हैं, देखते हैं हम उसमें डायरेक्टली कुछ सवाल पूछेंगे। I will ask some questions at Nandakanun village in Diban area of Meo district, Changlang, Arunachal Pradesh। और ये रिमोट एरिया होने के बावजूद कुछ इस तरह स्कूल दिखाई देता है। थोड़ा शॉर्टेज ऑफ टीचर्स है, इसमें इंफ्रास्ट्रक्चर की कमी है। और সেখানকার মিনিমাম ছাদ থেকে শক্তপোক্ত দেওয়াল, না প্রপার বাথরুম কিংবা পানীয় জল কিছুই নেই বলা চলে। অসমের দিকে চোখ রাখলেই বোঝা যাবে সেখানে 1124টি স্কুলের পানীয় জলের ব্যবস্থাই নেই। কয়েক হাজার স্কুলে তো আস্ত দেওয়ালটাই হাওয়া। প্রায় 1003 স্কুলে এক একটিতে মাত্র একজন করে শিক্ষক বরাদ্দ। একই অবস্থা সরকারি স্বাস্থ্য কেন্দ্রগুলোতে, সেখানে না আছে পর্যাপ্ত সাপোর্ট স্টাফ, না আছে ডাক্তার, না আছে সেই অর্থে সুইপার, এমনকি একাধিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য ব্যবহৃত সাজ সরঞ্জাম পর্যন্ত ওয়ার্কিং কন্ডিশনে নেই। There is lack of support staff for the doctors. There is no sweeper, everything from the government side. The instruments mainly are not working condition because it has been old and no new equipment has been delivered to us, even though we have written so far. No new X-ray, digital X-ray scheme, no ultrasound machine, nothing else. এমনকি কোভিড আউটব্রেকের সময় অরুণাচল প্রদেশের সংবাদ সংস্থা যা প্রকাশ্যে আনে তা ছিল রীতিমতো উদ্বেগের। জানা যায় ওই সময় গোটা অরুণাচলে মাত্র 2টো সিটি স্ক্যান মেশিন এবং একটি এমআরআই মেশিন ছিল। এমনকি গোটা অরুণাচলে কোনো ট্রমা কেয়ার কিংবা বার্ন কেয়ার सेंटरই ছিল না। अरुणाचल प्रदेश में 2 ही सीटी स्कैन मशीन है, एक एमआरआई मशीन नहीं है। साथ ही साथ मैं बताना चाहूँगी एक ट्रॉमा केयर सेंटर तक भी नहीं है जो स्पेशल वो होना चाहिए वार्ड। साथ ही साथ अगर बर्न केस कुछ हुआ एक्सीडेंट से ले, यहाँ पे पूरे अरुणाचल प्रदेश में एक बर्न वार्ड नहीं है। এমনকি খোদ সরকারি ওয়েবসাইট থেকে স্বীকার করা হচ্ছে যে উত্তর পূর্বাঞ্চলের স্বাস্থ্য পরিষেবার হাল নাকি বিপর্যস্ত। আর সেই কারণেই সেখানকার সাধারণ মানুষকে চিকিৎসার জন্য দেশের তাবড় মেট্রো শহরগুলোতেই যেতে হচ্ছে। তাহলেই প্রশ্ন, দেশের সরকার সবকিছু জেনেও বছরের পর বছর ধরে স্বীকার না করে পদক্ষেপ নিচ্ছে না কেন? নর্থ ইস্ট ইন্ডিয়া হয়তো ভ্রমণ পিপাসুদের কাছে দিন কয়েকের জন্য স্বর্গ, কিন্তু সেখানকার সাধারণ মানুষদের কাছে সেখানকার জীবনযাপনটা কিন্তু একেবারেই সোজা নয়। কারণ একাধিক মিলিটেন্টস গ্রুপ সেখানে যেমন দিনের পর দিন ভয়ের পরিবেশ তৈরি করে রেখেছে, ঠিক একইভাবে সরকারের নীরবতাও মানুষকে ক্রমেই আরও পিছিয়ে দিচ্ছে। তাই গোটা দেশের একজন আম নাগরিক হিসেবে আমাদের 3 জনের কাছে 3টেই কথা বলার। 1, এই মুহূর্তে যেসব মিলিটেন্টস গ্রুপ সেখানে সাধারণ মানুষের মধ্যে ভয়ের পরিবেশ, আতঙ্কের পরিবেশ তৈরি করে আজাদির কথা বলছেন, স্বাধীনতার কথা বলছেন, তারা সেটা না করে মেইন স্ট্রিম পলিটিক্সে জয়েন করুন, করে সাধারণ মানুষের পাশে থেকে পরিষেবা দিন, তাতেই হয়তো আপনাদের সার্থকতা। দ্বিতীয়ত, সরকার শুধুমাত্র ঠান্ডা ঘরে বসে কিছু প্ল্যান প্রোগ্রাম করে ছেড়ে না দিয়ে তাকে হাতে কলমে কার্যকর করতে সামনে গিয়ে দাঁড়ান, যাতে আপনাদের তৈরি করা নীল নকশার বাস্তব রূপায়ণটা উন্নয়নের মাধ্যমে নর্থ ইস্টের মানুষ পায়। আর তৃতীয় এবং শেষে বলবো, আমাদের তথাকথিত মেইনল্যান্ড ইন্ডিয়ার মানুষজনদের, যারা নর্থ ইস্টের পাহাড়ি মানুষজনদের একটি বিশেষ শারীরিক গঠনকে নির্দিষ্টভাবে চিহ্নিত করে তাদের সঙ্গে বৈষম্যমূলক ব্যবহার করাটা করেন,
সেটার থেকে দূরে থাকুন। लोग हमें ऐसे करके चिंकी जा रहे हैं, कोरोना वायरस जा रहे हैं, ऐसे करके बुलाते हैं। On January 29, 2014, a young guy, Nido Tanya from Arunachal, was beaten to death in the Lajpat Nagar market of Delhi. The reason? He looked simply different. तुम Indian तो नहीं दिखती हो. You don't look Indian enough. If you tribal people from the northeast come here, we will kill you. My first experience of racism was in my own country. तो बिल्कुल बहुत गलत बात है। हम यहाँ नहीं, हम यही तो आए हैं, ये भी तो हमारा ही देश है। যাতে তারা কখনোই এটা না ভাবতে পারে যে তারা আসলে আমাদের থেকে অনেকটা আলাদা, বরং তারা যেন ভাবতে পারে তারা আমাদেরই একজন। না হলে আসন্ন বিপদের সামনে আজ ওরা দাঁড়িয়ে থাকলেও আমাদের সেই একই বিপদ ছুঁতে কিন্তু খুব বেশিক্ষণ সময় নেবে না, কি বলেন? ভিডিওটা এমনিতেই অনেক বড় হয়ে গেছে, কিন্তু আর বাড়াবো না, শুধু ওই কথাটাই বলবো। আমি জানি আপনারা যারা ভিডিওটা দেখেন তারা নিশ্চিতভাবে কিছু গঠনমূলক মন্তব্যের কথাও ভেবে থাকেন। তাহলে দুবার না ভেবে ভিডিওটা ভালো লাগলে নিচের কমেন্টস বক্সে নিজের মূল্যবান মন্তব্যটি করতে ভুলবেন না প্লিজ। আর তার সঙ্গে আবারও প্রত্যেকবারের মতন বলে যাই, ভিডিওটা লাইক এবং শেয়ার করার পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে ভুলবেন না। আজকের ভিডিওটা এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি। ভালো থাকবেন।